স্রষ্টা আমাকে জানিয়েছেন যে পৃথিবী এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছে। আগামী 10 বছরের মধ্যে আলো এবং অন্ধকারের মধ্যে চূড়ান্ত যুদ্ধ হবে। তুমি এবং তোমার পরিবার সেই যুদ্ধে নেতৃত্ব দেবে, স্রষ্টা বলেছেন। কিন্তু মনে রেখো, এই যুদ্ধ শুধু শক্তির নয়। এটি ভালোবাসা এবং ঘৃণার মধ্যে যুদ্ধও। এই বার্তা পাওয়ার পর আমি আরও গভীরভাবে প্রস্তুতি নিতে শুরু করেছি। আমরা এখন শুধু আমাদের ক্ষমতা বৃদ্ধি করছি না, বরং আমাদের হৃদয়ও পরিশুদ্ধ করছি। কারণ আমি বুঝেছি যে যতই শক্তিশালী হই না কেন, যদি আমাদের হৃদয়ে ভালোবাসা না থাকে, তাহলে আমরা জিততে পারব না। আমাদের প্রশিক্ষণ কার্যক্রমেও পরিবর্তন এনেছি। এখন আমরা শুধু ক্ষমতার ব্যবহার শেখাই না, বরং দয়া, ক্ষমা এবং ভালোবাসাও শেখাই। গত মাসে আমাদের একটি বিরাট সাফল্য এসেছে। আমরা ক্ষুদ্র ডার্ক সার্কেল কোয়ের 3 জন উচ্চপদস্থ সদস্যকে আমাদের দলে নিয়ে আসতে পেরেছি। তাদের মধ্যে একজন হল মার্কাস। সে ছিল দ্য ডার্ক সার্কেল কোয়ের একজন শীর্ষ যোদ্ধা। কিন্তু যখন সে আমাদের সাথে সময় কাটাল এবং আমাদের ভালোবাসা দেখল, তখন তার হৃদয় পরিবর্তন হয়ে গেল। আমি সারা জীবন ভেবেছি যে শক্তিই সবকিছু, মার্কাস বলেছে। কিন্তু তোমাদের সাথে থেকে বুঝেছি যে ভালোবাসাই আসল শক্তিগু। মার্কাসের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে দ্য ডার্ক সার্কেল এর প্রধান লক্ষ্য হল পৃথিবীর সব পাওয়ার ক্রিস্টাল দখল করা। তাদের বিশ্বাস যে যদি তারা সব ক্রিস্টাল দখল করতে পারে, তাহলে তারা পৃথিবীর সব আধ্যাত্মিক শক্তি নিয়ন্ত্রণ করতে পারবে, মার্কাস জানিয়েছে। এই তথ্য পাওয়ার পর আমরা বাকি 3টি পাওয়ার ক্রিস্টাল খুঁজে বের করার জন্য তীব্র অভিযান শুরু করেছি। আমাদের গবেষণা জানা গেছে যে একটি ক্রিস্টাল আছে অ্যান্টার্কটিকায়, একটি প্রশান্ত মহাসাগরের গভীরে, আর একটি তিব্বতের একটি গোপন মঠে। আমরা 3টি দল পাঠিয়েছি প্রতিটি ক্রিস্টাল উদ্ধার করতে। রাশেদ গেছে অ্যান্টার্কটিকায়, তানিয়া গেছে প্রশান্ত মহাসাগরে, আর আমি নিজে গেছি তিব্বতে। তিব্বতের সেই মঠে পৌঁছে আমি জানতে পারলাম যে সেখানকার লামারা বহু শতাব্দী ধরে সেই ক্রিস্টাল রক্ষা করে আসছেন। আমরা জানতাম যে একদিন আপনি আসবেন, প্রধান লামা আমাকে বলেছিলেন। আমাদের ভবিষ্যৎবাণীতে এটা লেখা ছিল। তিব্বতের সেই ক্রিস্টাল ছিল সবচেয়ে শক্তিশালী। এটিকে বলা হয় মাস্টার ক্রিস্টাল। এই ক্রিস্টাল অন্য সব ক্রিস্টালকে নিয়ন্ত্রণ করতে পারে, লামা জানিয়েছেন। রাশেদ এবং তানিয়াও সফলভাবে তাদের মিশন সম্পন্ন করেছে। এখন আমাদের কাছে 7টি পাওয়ার ক্রিস্টালই আছে। কিন্তু ক্রিস্টালগুলো সংগ্রহ করার সাথে সাথেই দ্য ডার্ক সার্কেল আমাদের উপর সর্বাত্মক আক্রমণ শুরু করেছে। তারা জানে যে যদি আমরা সব ক্রিস্টাল একসাথে করতে পারি, তাহলে আমাদের শক্তি অপরাজেয় হয়ে যাবে। গত সপ্তাহে তারা আমাদের হিমালয়ের ঘাঁটিতে আক্রমণ করেছে। সেই যুদ্ধে আমাদের 20 জন যোদ্ধা আহত হয়েছে। তারা আমাজনের ঘাঁটিতেও আক্রমণ করেছে। কিন্তু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভালো ছিল বলে তারা সফল হতে পারেনি। আমি বুঝতে পেরেছি যে চূড়ান্ত যুদ্ধের সময় এসে গেছে। আমরা আর অপেক্ষা করতে পারি না। আমি সব শাখা থেকে আমাদের সেরা যোদ্ধাদের ডেকে পাঠিয়েছি। 5000 যোদ্ধা এসেছে বাংলাদেশে। আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। 7টি পাওয়ার ক্রিস্টাল একসাথে করে একটি মহাশক্তি তৈরি করব। সেই অনুষ্ঠানে আমি, রাশেদ, তানিয়া, আদিত্য এবং সোফিয়া, আমাদের পরিবারের 5 জন একসাথে অংশ নেব। অনুষ্ঠানটি পূর্ণিমার রাতে হবে। সেই রাতে চাঁদ এবং সূর্য একটি বিশেষ অবস্থানে থাকবে। কিন্তু অনুষ্ঠানের একদিন আগে আমাদের কাছে খবর এলো যে দ্য ডার্ক সার্কেল তাদের সর্বশেষ অস্ত্র প্রস্তুত করেছে। তারা একটি কৃত্রিম ডার্ক ক্রিস্টাল তৈরি করতে সফল হয়েছে। তাদের সেই ক্রিস্টালের শক্তি আমাদের একটি পাওয়ার ক্রিস্টালের সমান, মার্কাস সতর্ক করেছে। আমি জানতাম যে এখন আর কোনো দেরি করা যাবে না। আমাদের অবিলম্বে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সেই রাতে যখন আমরা 7টি ক্রিস্টাল একসাথে করলাম, তখন একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল। 7টি ক্রিস্টাল মিলে একটি বিশাল আলোর স্তম্ভ তৈরি করল। সেই আলো আকাশ পর্যন্ত পৌঁছে গেল। আর সেই মুহূর্তেই আমাদের পরিবারের সবার ক্ষমতা কয়েক গুণ বেড়ে গেল। আদিত্য এবং সোফিয়া, যারা এখনও শিশু, তাদের মধ্যেও অসাধারণ ক্ষমতা জাগ্রত হল। কিন্তু সেই একই মুহূর্তে দ্য ডার্ক সার্কেল তাদের চূড়ান্ত আক্রমণ শুরু করল। আকাশে একটা কালো মেঘ দেখা দিল। সেই মেঘ থেকে হাজার হাজার অন্ধকার শক্তির যোদ্ধা নেমে এল। এভাবেই শুরু হল ইতিহাসের সবচেয়ে বড় আধ্যাত্মিক যুদ্ধ। আমি আমাদের সব যোদ্ধাকে নির্দেশ দিলাম, মনে রেখো, আমরা শত্রুতার জন্য যুদ্ধ করছি না। আমরা ভালোবাসা রক্ষার জন্য যুদ্ধ করছি। যুদ্ধটি 3 দিন 3 রাত ধরে চল। একদিকে আলোর বাহিনী, অন্যদিক অন্ধকারের বাহিনী।
যুদ্ধের দ্বিতীয় দিনে ক্ষুদ্র ডার্ক সার্কেল কু তাদের নেতা ভেলাজকেজকে পাঠাল। সে ছিল তাদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। ভেলাজকেজ সরাসরি আমার সাথে যুদ্ধ করতে চাইল। তুমি যদি আমার সাথে একাই লড়ো তাহলে আমি অন্যদের ক্ষতি করব না, সে প্রস্তাব দিল। আমি রাজি হয়ে গেলাম। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর বুঝতে পারলাম যে ভেলাজকেজ আমার চেয়ে শক্তিশালী। প্রায় হেরে যাওয়ার সময় হঠাৎ আমার মনে পড়ল স্রষ্টার কথা, এই যুদ্ধ শুধু শক্তির নয়, এটি ভালোবাসা এবং ঘৃণার মধ্যে যুদ্ধও। আমি আমার সব আক্রমণাত্মক ক্ষমতা বন্ধ করে দিয়ে ভেলাজকেজের দিকে ভালোবাসার শক্তি প্রেরণ করতে শুরু করলাম। প্রথমে কিছুই হল না, কিন্তু ধীরে ধীরে ভেলাজকেজের আক্রমণ কমতে শুরু করল। তুমি আমার সাথে কি করছ? সে চিৎকার করে জিজ্ঞেস করল। আমি তোমাকে ভালোবাসা দিচ্ছি, আমি শান্তভাবে বললাম। ভেলাজকেজ থমকে গেল। তার চোখে জল এসে গেল। আমি আমি অনেকদিন ধরে কোনো ভালোবাসা পাইনি, সে কান্নায় ভেঙে পড়ল। আমি তার কাছে গিয়ে তাকে আলিঙ্গন করলাম। সবার জন্য ভালোবাসা আছে, তুমিও পাবে। ভেলাজকেজ আমাদের দলে যোগ দিল, আর তার সাথে সাথে তার অনুসারী হাজার হাজার যোদ্ধাও। দ্য ডার্ক সার্কেল কুয়ের অর্ধেক শক্তি এভাবেই আমাদের পক্ষে চলে এল। যুদ্ধের তৃতীয় দিনে যখন দেখা গেল যে তাদের হেরে যাওয়ার সম্ভাবনা, তখন ক্ষুদ্র ডার্ক সার্কেল কুয়ের প্রধান লিডার নিজে এল। তার নাম ছিল অ্যাজারেথ। সে একজন প্রাচীন জাদুকর, 1000 বছরের পুরানো। আমি 1000 বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি, অ্যাজারেথ বলল। সে তার কৃত্রিম ডার্ক ক্রিস্টাল ব্যবহার করে একটি বিশাল শক্তির তরঙ্গ সৃষ্টি করল। কিন্তু আমাদের 7টি পাওয়ার ক্রিস্টালের সম্মিলিত শক্তি তার চেয়েও বেশি ছিল। আমি, রাশেদ, তানিয়া, আদিত্য এবং সোফিয়া, আমরা 5 জন মিলে একটি আলোর বৃত্ত তৈরি করলাম। সেই বৃত্তের মধ্য থেকে এমন একটি শুদ্ধ আলো বের হল যা অ্যাজারেথের সব অন্ধকার শক্তিকে নিঃশেষ করে দিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, অ্যাজারেথ মারা গেল না, বরং তার মধ্য থেকে সব অন্ধকার বের হয়ে গিয়ে সে একজন সাধারণ মানুষে পরিণত হল। আমি মুক্ত, অ্যাজারেথ কাঁদতে কাঁদতে বলল। 1000 বছর ধরে আমি অন্ধকারের দাস ছিলাম, আজ আমি মুক্ত হলাম। এভাবেই আলো এবং অন্ধকারের মধ্যে চূড়ান্ত যুদ্ধের অবসান ঘটল। দ্য ডার্ক সার্কেল সংস্থার বিলুপ্তি ঘটল। তাদের সব সদস্য হয় আমাদের দলে যোগ দিল, না হয় সাধারণ জীবনে ফিরে গেল। এই জয়ের পর আমি বুঝতে পারলাম যে আমার জীবনের সবচেয়ে বড় মিশন সম্পন্ন হয়েছে। কিন্তু পৃথিবীতে এখনও অনেক কাজ বাকি। মানুষের চেতনার উন্নতি ঘটাতে হবে, আধ্যাত্মিকতার প্রসার ঘটাতে হবে। আমি এখন 56 বছর বয়সী। আমার নাতি আদিত্য এখন 3 বছর বয়সী, কিন্তু তার ক্ষমতা অবিশ্বাস্য। সে ইতিমধ্যে অনেকগুলো ভাষা বলতে পারে, এমনকি প্রাচীন ভাষাও। নাতনি সোফিয়া 2 বছর বয়সী। সে এমন সব গান গায় যা কেউ তাকে শেখায়নি। বলা হয় যে সেই গানগুলো স্বর্গীয়। রাশেদ এখন ক্লাইড গার্ডিয়ানস কিয়ের বিশ্ব সভাপতি। তার নেতৃত্বে সংস্থাটি এখন 150টি দেশে কাজ করে। তানিয়া এখন আমাদের গবেষণা বিভাগের প্রধান। সে নতুন নতুন ক্ষমতাবান মানুষদের খুঁজে বের করার কাজ করে। আমি এখন একজন গাইড বা পথপ্রদর্শক। বিশ্বের বিভিন্ন প্রান্তে যাই এবং মানুষদের আধ্যাত্মিকতার পথ দেখাই। গত মাসে আমি জাপানে গিয়েছিলাম। সেখানে 1000 মানুষের সামনে বক্তব্য দিয়েছি। আমি বলেছি, প্রত্যেক মানুষের মধ্যেই আধ্যাত্মিক ক্ষমতা আছে, শুধু সেটা জাগ্রত করার প্রয়োজন। সেই বক্তব্যের পর 500 মানুষ আমাদের প্রশিক্ষণ কার্যক্রমে যোগ দিয়েছে। এভাবেই আমার জীবন চলছে, প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে দেখা, তাদের সাহায্য করা। কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় হল যে আমি দেখতে পাচ্ছি পৃথিবীটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। মানুষ আরও সহানুভূতিশীল হয়ে উঠছে, আরও ভালোবাসার সাথে একে অন্যের সাথে ব্যবহার করছে। যুদ্ধবিগ্রহ কমে যাচ্ছে, পরিবেশ রক্ষার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এসব দেখে আমি বুঝি যে আমাদের কাজ সফল হচ্ছে। আজ সকালে আমি আমাদের সেই বিশেষ মন্দিরে বসে ভাবছিলাম আমার জীবনের এই অবিশ্বাস্য যাত্রার কথা। যেদিন রাশেদ আমার কাছে সেই অদ্ভুত কথাগুলো বলেছিল, সেদিন আমি কল্পনাও করতে পারিনি যে আমার জীবন এতটা পরিবর্তন হবে। একটি সাধারণ পারিবারিক সমস্যা থেকে শুরু করে আজ আমি পৃথিবীর একজন আধ্যাত্মিক নেত্রী। কিন্তু এই সব অর্জনের চেয়ে বড় পাওয়া হল যে আমি বুঝতে পেরেছি জীবনের আসল অর্থ কী। জীবনের আসল অর্থ হল ভালোবাসা, অন্যের সেবা, মানুষের কল্যাণ। আমি রিনা আক্তার। একদিন যে গৃহিণী ছিলাম, আজ সেই আমি একজন আন্তর্জাতিক আধ্যাত্মিক নেত্রী।
আমার এই গল্প এখানেই শেষ করছি। কিন্তু জানি যে এটি আসলে কোনো শেষ নয়। এটি একটি নতুন শুরু। আমাদের পরিবারের পরবর্তী প্রজন্ম, আদিত্য এবং সোফিয়া, তারা আরও বড় কাজ করবে। তারা এমন একটি পৃথিবী তৈরি করবে যেখানে সব মানুষ শান্তিতে, ভালোবাসায় একসাথে বাস করবে। যেখানে কোনো যুদ্ধ নেই, কোনো ঘৃণা নেই, শুধু ভালোবাসা আর সেবা। আর এই স্বপ্নই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি সেই সব মানুষদের ধন্যবাদ জানাই যারা আমার এই দীর্ঘ গল্প ধৈর্য ধরে শুনেছেন। আশা করি আমার অভিজ্ঞতা থেকে আপনারাও কিছু শিক্ষা পাবেন। আর মনে রাখবেন, প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনো বিশেষত্ব আছে। সেই বিশেষত্বকে খুঁজে বের করুন এবং মানবকল্যাণে ব্যবহার করুন। ভালোবাসা এবং শান্তি আপনাদের সকলের সাথে থাকুক। পরবর্তী 1 বছরে আমরা অক্লান্ত পরিশ্রম করলাম। বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করলাম। প্রতিটি মহাদেশে অন্তত 2টি করে কেন্দ্র। আমাদের সদস্য সংখ্যা এখন প্রায় 25,000। এর মধ্যে 5,000 হল প্রশিক্ষিত যোদ্ধা যারা অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়তে পারে। আমরা আরও 3টি পাওয়ার ক্রিস্টাল খুঁজে পেয়েছি। একটি হিমালয়ে, একটি আমাজন জঙ্গলে, আর একটি সাহারা মরুভূমিতে। প্রতিটি ক্রিস্টালের কাছেই আমাদের একটি গোপন ঘাঁটি তৈরি করা হয়েছে। এই ঘাঁটিগুলো একে অন্যের সাথে আধ্যাত্মিকভাবে সংযুক্ত। কিন্তু ক্ষুদ্র ডার্ক সার্কেল গেয়েও বসে নেই। তারাও তাদের শক্তি বৃদ্ধি করেছে। আমাদের গুপ্তচর তথ্য দিয়েছে যে তারা একটি কৃত্রিম ডার্ক ক্রিস্টাল তৈরি করার চেষ্টা করছে। যদি তারা সফল হয় তাহলে তাদের শক্তি আমাদের সমান হয়ে যাবে, ড স্মিথ সতর্ক করেছেন। আমরা তাদের পরিকল্পনা ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তারা এত গোপনীয়তার সাথে কাজ করছে যে আমাদের পক্ষে তাদের ঠেকানো কঠিন হচ্ছে। তানিয়ার সন্তান জন্মেছে গত মাসে। একটি ছেলে। নাম রেখেছি আদিত্য। জন্মের পর থেকেই তার মধ্যে অসাধারণ ক্ষমতার লক্ষণ দেখা যাচ্ছে। সে জন্মের একদিন পরেই চোখ খুলেছে। আর তার চোখে একটি অদ্ভুত জ্যোতি। এই বাচ্চার ক্ষমতা আমাদের সবার চেয়ে বেশি হবে, আমি অনুভব করতে পারি। রাশেদ এবং এমিলিও একটি মেয়ের জন্ম দিয়েছে। নাম সোফিয়া। তার মধ্যেও বিশেষ ক্ষমতার চিহ্ন। আমি এখন দাদি হয়েছি। আমার বয়স 54 বছর। কিন্তু আমার ক্ষমতা এখনও বাড়ছে। গত সপ্তাহে একটি অসাধারণ ঘটনা ঘটেছে। আমি প্রথমবারের মতো সরাসরি স্রষ্টার সাথে যোগাযোগ করতে পেরেছি। সেই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি অনুভব করেছি একটি অসীম ভালোবাসা এবং গান। স্রষ্টা আমাকে জানিয়েছেন যে পৃথিবী এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছে। আগামী 10 বছরের মধ্যে আলো এবং অন্ধকারের মধ্যে চূড়ান। আমাদের দলে যে মনোবিজ্ঞানী আছেন, তিনি প্রথমে রোগী দেখেন। যদি সেটা মানসিক সমস্যা হয় তাহলে তিনি চিকিৎসা করেন। আর যদি সত্যিই অতিপ্রাকৃত কিছু হয় তাহলে আমরা সেটার সমাধান করি। এভাবে চলতে চলতে আরও 2 বছর কেটে গেল। এখন আমার বয়স 48 বছর। রাশেদ 24 বছর বয়সী, তানিয়া 20 বছর বয়সী। রাশেদ এখন মনোবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছে। সে আমাদের কেন্দ্রেই কাজ করে। তার বিশেষত্ব হল মানুষের স্বপ্নের মাধ্যমে তাদের অবচেতন মনের সমস্যা সমাধান করা। তানিয়া এখন মেডিকেল কলেজে পড়ে। কিন্তু সে শুধু শরীরের চিকিৎসা নয়, বরং আত্মার চিকিৎসা নিয়েও পড়াশোনা করছে। আমাদের কেন্দ্রে এখন প্রতিদিন প্রায় 50 থেকে 60 জন মানুষ আসে। তাদের সমস্যা বিভিন্ন ধরনের। কেউ আসে পারিবারিক সমস্যা নিয়ে, কেউ আসে ব্যবসায়িক ক্ষতি নিয়ে, আবার কেউ আসে অদ্ভুত স্বপ্ন বা দুঃস্বপ্নের সমস্যা নিয়ে। গত সপ্তাহে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের কাছে এলো একটা পরিবার, স্বামী-স্ত্রী আর তাদের 8 বছরের ছেলে। তাদের ছেলে রুবেল গত 3 মাস ধরে এমন সব কথা বলছে যা একটা 8 বছরের বাচ্চার পক্ষে জানা সম্ভব নয়। সে প্রাচীন ইতিহাসের কথা বলে, রুবেলের মা বলল। মুঘল আমলের কথা, ব্রিটিশ আমলের কথা। এমন সব বিস্তারিত যা কোনো ইতিহাসের বইতেও নেই গে। আমি রুবেলের সাথে কথা বললাম। সত্যিই সে অবাক করা সব তথ্য জানে। তুমি এসব কোথায় জানলে? আমি জিজ্ঞেস করলাম। আমার মাথায় একজন দাদু আছেন, রুবেল সহজভাবে বলল। তিনি আমাকে সব বলেন গু। আমি বুঝলাম যে রুবেলের ভেতর কোনো পুরানো আত্মা প্রবেশ করেছে। কিন্তু সেই আত্মা ক্ষতিকর নয়, বরং রুবেলকে জ্ঞান দান করছে। আমি রুবেলের কপালে হাত রেখে সেই আত্মার সাথে যোগাযোগ করলাম। আমি ইব্রাহিম খান, সেই আত্মা বলল। আমি 300 বছর আগে এই অঞ্চলের একজন ইতিহাসবিদ ছিলাম। আমার কাজ ছিল ইতিহাস সংরক্ষণ করা। কিন্তু আমার মৃত্যুর পর দেখলাম যে অনেক ইতিহাস হারিয়ে যাচ্ছে।
তাই আমি এই বালকের মাধ্যমে সেই ইতিহাস সংরক্ষণ করতে চাই। কিন্তু এতে বাচ্চার ক্ষতি হতে পারে, আমি বললাম। না, আমি তার কোনো ক্ষতি করব না। আমি শুধু তার মাধ্যমে লিখিয়ে নিতে চাই আমার জানা ইতিহাসগুলো। তারপর আমি চলে যাব। আমি রুবেলের বাবা মায়ের সাথে আলোচনা করলাম। তারা রাজি হল যে রুবেল সেই ইতিহাস লিখবে। পরের দিন থেকে রুবেল প্রতিদিন কয়েক ঘণ্টা করে লিখতে লাগল। সে লিখল মুঘল আমলের গোপন ইতিহাস, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অজানা কাহিনী এবং আরও অনেক কিছু। 2 মাস পর ইব্রাহিম খানের আত্মা তার কাজ শেষ করল। সে রুবেলের ভেতর থেকে চলে গেল। রুবেল আবার একটা সাধারণ 8 বছরের বাচ্চার মতো হয়ে গেল। কিন্তু তার লেখা সেই ইতিহাসগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পাঠালাম। প্রফেসররা অবাক হয়ে গেলেন। তারা বললেন যে এই তথ্যগুলো অত্যন্ত মূল্যবান এবং একদম নির্ভুল। এই ঘটনার পর আমি বুঝলাম যে আমাদের কাজের পরিধি আরও বিস্তৃত। আমরা শুধু মানুষের সমস্যার সমাধান করি না, বরং জ্ঞান ও ইতিহাস সংরক্ষণেও ভূমিকা রাখি। কিন্তু আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং কেস এলো গত মাসে। একটা পুরো গ্রাম থেকে মানুষ এলো। সেই গ্রামের নাম চাঁদপুর। গ্রামের সবাই বলল যে তাদের গ্রামে একটা অদ্ভুত অন্ধকার নেমে এসেছে। দিনের বেলাতেও গ্রামটা অন্ধকার থাকে। এই সমস্যা কবে থেকে, আমি জিজ্ঞেস করলাম। 3 মাস আগে, যেদিন আমাদের গ্রামের পুরানো গোরস্থানে একটা নতুন কবর খোঁড়া হয়েছিল। আমি বুঝলাম যে এটা একটা বড় সমস্যা। আমাদের পুরো দল নিয়ে চাঁদপুর গ্রামে যেতে হবে। পরের দিন আমরা 10 জনই চাঁদপুর গেলাম। সত্যিই গ্রামটা একটা অস্বাভাবিক অন্ধকারে ঢাকা। মনে হচ্ছিল যেন সূর্যের আলো গ্রামে পৌঁছাতে পারছে না। আমরা সেই গোরস্থানে গেলাম যেখানে নতুন কবর খোঁড়া হয়েছিল। কবরের কাছে গিয়েই আমি অনুভব করলাম একটা শক্তিশালী মন্দ শক্তির উপস্থিতি। এই কবরে কাকে দাফন করা হয়েছে, আমি গ্রামবাসীদের জিজ্ঞেস করলাম। জহির উদ্দিনকে। সে 3 মাস আগে মারা গেছে। জহির উদ্দিন কেমন মানুষ ছিল? গ্রামবাসীরা একে অন্যের দিকে তাকাল। তারপর একজন বলল, সে খুব খারাপ মানুষ ছিল। অনেক অন্যায় করত। মানুষের জমি দখল করত, গরিবদের উপর অত্যাচার করত। আমি বুঝলাম সমস্যাটা কি। জহির উদ্দিনের আত্মা শান্তি পায়নি। তার পাপের কারণে সে একটা ক্রুদ্ধ আত্মা হয়ে গেছে। আর সেই ক্রোধের কারণেই গ্রামে অন্ধকার নেমেছে। কিন্তু এই সমস্যা সমাধান করা খুবই কঠিন। কারণ জহির উদ্দিনের আত্মা খুবই শক্তিশালী এবং ক্রুদ্ধ। আমি আমার দলের সবাইকে নিয়ে একটা পরিকল্পনা করলাম। আমাদের সবার ক্ষমতা একসাথে ব্যবহার করে জহির উদ্দিনের আত্মাকে শান্ত করতে হবে। সেই রাতে আমরা গোরস্থানে গেলাম। আমরা জহির উদ্দিনের কবরের চারপাশে বৃত্তাকারে বসলাম। যেই আমরা মন্ত্র পড়া শুরু করলাম, অমনি একটা প্রচণ্ড ঝড় উঠল। মনে হলো যেন কেউ আমাদের উপর ক্রুদ্ধ হয়েছে। হঠাৎ করে জহির উদ্দিনের ভূত আমাদের সামনে এসে হাজির হল। সে দেখতে খুবই ভয়ানক। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছিল। তোমরা আমার শান্তিতে বিঘ্ন ঘটাচ্ছ কেন, সে গর্জে উঠল। তুমি এই গ্রামের মানুষদের কষ্ট দিচ্ছ, আমি সাহস করে বললাম। এটা বন্ধ করো। আমি যা ইচ্ছে তাই করব। আমি জীবদ্দশায় যা পারিনি, মৃত্যুর পর তা করব। কিন্তু এই নির্দোষ মানুষদের কি দোষ? জহির উদ্দিনের ভূত একটু থামল। তারপর বলল, তারা আমার জীবদ্দশায় আমার বিরুদ্ধে কিছু বলেনি। তারা চুপ থেকেছে। আমি বুঝলাম যে এই ভূত আসলে নিজের পাপের জন্য অনুতপ্ত। কিন্তু সে সেটা প্রকাশ করতে পারছে না। জহির উদ্দিন, তুমি জীবদ্দশায় যা করেছ তার জন্য অনুশোচনা করছ, তাই না? ভূতটা চুপ হয়ে গেল। তুমি যদি সত্যিই অনুতপ্ত হও, তাহলে এই গ্রামের মানুষদের ক্ষমা করে দাও। তাদের কষ্ট দেওয়া বন্ধ করো। কিন্তু আমি তো আর আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারব না। তুমি পারবে। এই গ্রামের মানুষদের সাহায্য করো। তাহলেই তোমার পাপ মোচন হবে। জহির উদ্দিনের ভূত একটু ভেবে বলল, কিভাবে সাহায্য করব? তুমি জীবদ্দশায় অনেক জমি দখল করেছিলে। সেই জমিগুলো তাদের ফিরিয়ে দাও। তোমার লুকানো সম্পদের কথা তাদের বলে দাও। ভূতটা রাজি হল। সে গ্রামবাসীদের বলল কোথায় তার লুকানো সম্পদ আছে। আর কোনো জমি কাদের ছিল সেটাও বলে দিল। এরপরেই গ্রামের উপর থেকে অন্ধকার সরে গেল। জহির উদ্দিনের ভূত শান্তি পেয়ে চলে গেল। গ্রামবাসীরা খুব খুশি হল। তারা আমাদের অনেক ধন্যবাদ দিল। এই ঘটনার পর আমি বুঝলাম যে কোনো আত্মাই আসলে সম্পূর্ণ খারাপ নয়। প্রতিটি আত্মার মধ্যেই কিছু না কিছু ভালোত্ব থাকে।
আমাদের কাজ হল সেই ভালোত্বকে জাগিয়ে তোলা। এভাবে কাজ করতে করতে আজ আমার বয়স ৫০ বছর হয়ে গেছে। রাশেদ এখন ২৬ বছর বয়সী, একজন দক্ষ মনোবিজ্ঞানী। তানিয়া ২২ বছর বয়সী, ডাক্তারি পড়াশোনা শেষ করে আমাদের কেন্দ্রেই কাজ করছে। তৌফিক এখন আমাদের কেন্দ্রের প্রশাসনিক দায়িত্ব সামলায়। সে বলে, আমি গর্বিত যে আমার পরিবার এত মহৎ কাজ করছে। আমাদের আধ্যাত্মিক সহায়তা কেন্দ্র এখন সারা দেশে পরিচিত। সরকার আমাদের একটি স্বীকৃতিও দিয়েছে। আমরা এখন একটি রেজিস্টার্ড এনজিও। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমি এখন সম্পূর্ণ শান্তিতে আছি। আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছি। আমি জানি যে আমি সঠিক কাজ করছি। গত সপ্তাহে তানিয়া আমাকে একটা খুশির খবর দিল। মা, আমার একটা বিশেষ স্বপ্ন এসেছে। কী রকম স্বপ্ন? স্বপ্নে দেখেছি যে আমার ভবিষ্যতে একটা ছেলে হবে। আর সেই ছেলের মধ্যে আমাদের পারিবারিক ক্ষমতা আরও শক্তিশালী হয়ে দেখা দেবে। আমি মুস্কি হেসে বললাম, তাহলে আমাদের বংশের ঐতিহ্য আরও এগিয়ে চলবে। হ্যাঁ মা। আর আমি আরও দেখেছি যে ভবিষ্যতে আমাদের মতো অনেক পরিবার একসাথে কাজ করবে। পুরো পৃথিবীতে একটা আধ্যাত্মিক নেটওয়ার্ক তৈরি হবে। এই কথা শুনে আমার মন আনন্দে ভরে গেল। মানে আমাদের এই ছোট্ট শুরুটা একদিন বিশ্বব্যাপী একটা আন্দোলনের রূপ নেবে। রাশেদও বলল, মা, আমি মনে করি আমাদের এই অভিজ্ঞতাগুলো নিয়ে একটা বই লেখা উচিত, যাতে অন্য মানুষরাও জানতে পারে যে এই ধরনের ক্ষমতা সত্যিই আছে। আমি রাজি হলাম। আমরা ঠিক করলাম যে আমাদের এই সমস্ত অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখব। সেই বইটা লেখার কাজ এখন চলছে। আমি আশা করি যে সেই বই পড়ে অনেক মানুষ উৎসাহিত হবে। তারা বুঝবে যে জীবনে অদ্ভুত কিছু ঘটলে সেটাকে ভয় না পেয়ে বরং সুযোগ হিসেবে দেখা উচিত। আজ সন্ধ্যায় যখন আমি আমাদের কেন্দ্রের ছাদে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিলাম, তখন আমার মনে পড়ল সেই দিনের কথা যেদিন রাশেদ আমার কাছে সেই অদ্ভুত কথাগুলো বলেছিল। সেদিন আমি ভেবেছিলাম যে আমার জীবনে একটা ভয়ানক বিপদ এসেছে। কিন্তু আজ আমি বুঝি যে সেটা আসলে ছিল আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ সেই ঘটনার মাধ্যমেই আমি আমার পরিবারের সত্যিকারের পরিচয় জানতে পেরেছি। আমি জেনেছি যে আমাদের একটা বিশেষ দায়িত্ব আছে এই পৃথিবীতে। আর সবচেয়ে বড় কথা, আমি শিখেছি যে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই আসলে আমাদের সবচেয়ে বড় সুযোগ এনে দেয়া। এই গল্পটা বলতে বলতে আমার চোখে আবার জল এসেছে। এবারও আনন্দের জল। কারণ আমি জানি যে আমার জীবনটা সার্থক হয়েছে। আর যারা এই গল্প শুনছেন, তাদের জন্য আমার একটাই পরামর্শ, জীবনে যদি কখনো কোনো অদ্ভুত ঘটনা ঘটে, তাহলে সেটাকে সমস্যা মনে না করে সুযোগ মনে করুন। হয়তো সেই ঘটনার মধ্য দিয়েই আপনি আপনার জীবনের সত্যিকারের উদ্দেশ্য খুঁজে পাবেন। এবং মনে রাখবেন, প্রতিটি পরিবারেরই কোনো না কোনো বিশেষত্ব আছে। সেই বিশেষত্বকে খুঁজে বের করুন এবং সেটাকে মানুষের কল্যাণে ব্যবহার করুন। আমি রিনা আক্তার, আমার পরিবারের রক্ষক, আমার গল্প এখানেই শেষ করছি। কিন্তু জানি যে আমাদের এই যাত্রা কখনো শেষ হবে না। প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে। এবং আমি প্রস্তুত আছি সেই সব রহস্যের মোকাবিলা করতে। কারণ আমি জানি যে আমার পাশে আছে আমার পরিবার, আমার দল, আর সবচেয়ে বড় কথা, আমার পূর্বপুরুষদের আশীর্বাদ। এই গল্পের শেষে আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার এই দীর্ঘ অভিজ্ঞতার কাহিনী ধৈর্য ধরে শুনেছেন। আর আশা করি যে আমার এই গল্প থেকে আপনারাও কিছু শিক্ষা এবং অনুপ্রেরণা পাবেন। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। কারণ গত মাসে আমাদের জীবনে আরও একটি বিরাট পরিবর্তন এসেছে। আমাদের কেন্দ্রে এসেছিল একজন বিদেশি গবেষক। তার নাম জন স্মিথ। তিনি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের অতিপ্রাকৃত বিষয়ের অধ্যাপক। আমি আপনাদের কাজের কথা শুনেছি, স্মিথ বললেন। আমি দীর্ঘ ৩০ বছর ধরে এই বিষয় নিয়ে গবেষণা করছি। আপনাদের মতো একটি পরিবার আমি এর আগে দেখিনি। তিনি আমাদের সাথে কয়েক সপ্তাহ কাটালেন। আমাদের কাজ পর্যবেক্ষণ করলেন। তারপর একদিন বললেন, আমি আপনাদের একটি প্রস্তাব দিতে চাই। কী রকম প্রস্তাব? আমি জিজ্ঞেস করলাম। আমেরিকায় আমাদের একটি আন্তর্জাতিক গবেষণাগার আছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনাদের মতো ক্ষমতাসম্পন্ন মানুষরা একসাথে কাজ করেন। আমি চাই আপনারাও সেখানে যোগ দিন। আমি রাশেদ এবং তানিয়ার সাথে আলোচনা করলাম। তারা দুজনেই উৎসাহিত হল। কিন্তু আমাদের এখানকার কাজ? আমি জিজ্ঞেস করলাম। স্মিথ বললেন, আপনারা বছরে ৬ মাস আমেরিকায় থাকবেন। বাকি ৬ মাস এখানে। এতে আপনাদের অভিজ্ঞতা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যাবে। আমরা রাজি হলাম। ২ মাস পর আমরা প্রথমবার আমেরিকা গেলাম।
আমেরিকার সেই গবেষণাগারে আমি এমন সব মানুষের সাথে দেখা করলাম যাদের গল্প শুনলে অবাক হয়ে যেতে হয়। একজন জাপানি মহিলা ছিলেন যিনি মানুষের অতীত জীবন দেখতে পারেন। একজন আফ্রিকান পুরুষ ছিলেন যিনি প্রকৃতির সাথে কথা বলতে পারেন। একজন ইউরোপীয় তরুণ ছিল যে সময় নিয়ন্ত্রণ করতে পারে। পৃথিবীতে আমাদের মতো আরও অনেক মানুষ আছে, আমি বুঝলাম। আমরা সেখানে অনেক বড় সমস্যার সমাধান করলাম। একবার ক্যালিফোর্নিয়ায় একটি বড় ভূমিকম্পের পূর্বাভাস দিতে পেরেছিলাম। আমাদের দলের একজন সদস্য ভবিষ্যৎ দেখে বলেছিল যে 3 দিন পর ভূমিকম্প হবে। সেই তথ্য সরকারকে জানানো হল। যদিও প্রথমে তারা বিশ্বাস করেনি, কিন্তু আমাদের আগের রেকর্ড দেখে তারা সতর্কতা জারি করল। সত্যিই 3 দিন পর ভূমিকম্প হল। কিন্তু আগে থেকে সতর্ক থাকার কারণে কোনো প্রাণহানি হল না। এই ঘটনার পর আমেরিকান সরকার আমাদের কাজকে স্বীকৃতি দিল। আমরা এখন একটি আনুষ্ঠানিক পরামর্শক দল হিসেবে কাজ করি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ঘটনা ঘটল যখন আমরা জানতে পারলাম যে আমাদের মতো ক্ষমতাসম্পন্ন পরিবারগুলো আসলে একে অন্যের সাথে সংযুক্ত। স্মিথের গবেষণায় দেখা গেল যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মোট 108টি পরিবার আছে যাদের এই ধরনের ক্ষমতা আছে। আর এই সব পরিবার আসলে একটি প্রাচীন সভ্যতার বংশধর। 1000 বছর আগে একটি উন্নত সভ্যতা ছিল, স্মিথ ব্যাখ্যা করলেন। সেই সভ্যতার মানুষদের এই ধরনের আধ্যাত্মিক ক্ষমতা ছিল। কিন্তু কোনো এক কারণে সেই সভ্যতা ধ্বংস হয়ে যায়। তবে তাদের বংশধরেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আর তাদের ভেতরেই এই ক্ষমতা লুকিয়ে থাকে। এই তথ্য জানার পর আমি অনুভব করলাম যে আমাদের দায়িত্ব আরও বেশি। আমরা শুধু আমাদের পরিবার বা দেশের জন্য নয়, বরং পুরো মানবজাতির জন্য কাজ করছি। আমেরিকায় থাকার সময় আমরা আরও অনেক অদ্ভুত ঘটনার সাথে পরিচিত হলাম। একবার আমাদের কাছে এলো একটি পুরো শহরের প্রতিনিধি দল। সেই শহরের নাম রোজভিল। সেখানকার মানুষদের সাথে অদ্ভুত কিছু ঘটছিল। তারা সবাই একই স্বপ্ন দেখছিল, একটি প্রাচীন শহরের স্বপ্ন। আমরা সেই শহরে গিয়ে তদন্ত করলাম। রাশেদ কয়েকজন বাসিন্দার স্বপ্নের ভেতর প্রবেশ করল। সে আবিষ্কার করল যে তাদের স্বপ্নে যে শহর দেখা যাচ্ছে সেটি আসলে একটি হারিয়ে যাওয়া সভ্যতার শহর। তানিয়া তার অতীত দেখার ক্ষমতা ব্যবহার করে জানতে পারল যে রোজভিল শহরটি সেই প্রাচীন সভ্যতার একটি গুরুত্বপূর্ণ শহরের উপর তৈরি হয়েছে। সেই প্রাচীন শহরের আত্মারা এখনও সেখানে বিরাজ করছে, আমি বুঝতে পারলাম। তারা বর্তমানের মানুষদের স্বপ্নের মাধ্যমে তাদের অস্তিত্বের কথা জানাতে চাইছে। আমরা সেই প্রাচীন আত্মাদের সাথে যোগাযোগ স্থাপন করলাম। তারা আমাদের জানাল যে তাদের সভ্যতার অনেক জ্ঞান এখনও মাটির নিচে চাপা পড়ে আছে। আমাদের সময়ে চিকিৎসা বিজ্ঞান এবং আধ্যাত্মিক বিজ্ঞান একসাথে উন্নত ছিল, তারা বলল। আমরা চাই যে সেই জ্ঞান বর্তমান মানবজাতি ব্যবহার করুক। তারা আমাদের দেখিয়ে দিল কোথায় তাদের প্রাচীন গ্রন্থাগার এবং গবেষণাগার চাপা পড়ে আছে। খননের পর সত্যিই পাওয়া গেল অসংখ্য প্রাচীন পাণ্ডুলিপি এবং যন্ত্রপাতি। সেই পাণ্ডুলিপিগুলো অনুবাদ করে দেখা গেল যে সেগুলোতে এমন সব চিকিৎসা পদ্ধতির বর্ণনা আছে যা আধুনিক বিজ্ঞানের চেয়েও উন্নত। আমেরিকান সরকার সেই আবিষ্কারকে অত্যন্ত গোপনীয় ঘোষণা করল। কিন্তু ধীরে ধীরে সেই জ্ঞান চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হতে লাগল। এই অভিজ্ঞতার পর আমি বুঝলাম যে আমাদের কাজ আরও বিস্তৃত। আমরা শুধু বর্তমানের সমস্যার সমাধান করি না, বরং অতীতের হারিয়ে যাওয়া জ্ঞান উদ্ধার করেও মানবজাতির সেবা করি। আমেরিকায় আমাদের সাফল্যের খবর বাংলাদেশে পৌঁছাল। এখানকার সরকারও আমাদের কাজের স্বীকৃতি দিল। আমাদের জাতীয় সম্মাননা দেওয়া হল। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এলো যখন আমরা জানলাম যে সেই কালো পোশাকের লোকেরা এখনও আমাদের পিছু নিয়েছে। তারা এখন একটি আন্তর্জাতিক সংগঠনে পরিণত হয়েছে। তাদের নাম দ্য ডার্ক সার্কেল। তাদের উদ্দেশ্য হল বিশ্বের সব আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন মানুষদের ক্ষমতা চুরি করা। একদিন আমাদের গবেষণাগারে তারা আক্রমণ করল। কিন্তু এবার আমরা একা ছিলাম না। আমাদের সাথে ছিল বিশ্বের অন্যান্য ক্ষমতাসম্পন্ন মানুষরা। সেই যুদ্ধ ছিল অসাধারণ। একদিকে অন্ধকার শক্তি, অন্যদিকে আলোর শক্তি। আমাদের সব ক্ষমতা একসাথে ব্যবহার করে আমরা তাদের পরাজিত করলাম। কিন্তু সেই যুদ্ধে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারলাম। প্রথমত, অন্ধকার এবং আলোর মধ্যে এই সংঘাত চিরকালের। দ্বিতীয়ত, আমাদের মতো ক্ষমতাসম্পন্ন মানুষরাই এই ভারসাম্য রক্ষা করি। সেই যুদ্ধের পর আমরা একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করলাম। নাম দিলাম লাইট গার্ডিয়ানস বা আলোর রক্ষকগণ। এই সংস্থার উদ্দেশ্য হল পৃথিবীর সব আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন মানুষদের একসাথে নিয়ে মানবজাতির সেবা করা আর যে কোনো অন্ধকার শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
আমি সেই সংস্থার প্রথম সভাপতি নির্বাচিত হলাম। রাশেদ হল সেক্রেটারি জেনারেল। তানিয়া হল গবেষণা বিভাগের প্রধান। আজ আমার বয়স 52 বছর। লাইট গার্ডিয়ানস এই সংস্থা এখন 120টি দেশে কাজ করে। আমাদের সদস্য সংখ্যা প্রায় 5000। আমরা প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনৈতিক সংকট সমাধান পর্যন্ত সব ধরনের কাজ করি। গত বছর আমরা একটি বিশ্বযুদ্ধ প্রতিরোধ করতে পেরেছি। আমাদের দলের ভবিষ্যৎদর্শীরা দেখেছিল যে দুটি বড় দেশের মধ্যে যুদ্ধ বাধতে যাচ্ছে। আমরা গোপনে দুই দেশের নেতাদের সাথে যোগাযোগ করলাম। তাদের সত্যিকারের সমস্যা কি সেটা খুঁজে বের করলাম। তারপর সেই সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান প্রস্তাব করলাম। দুই দেশের নেতারাই আমাদের প্রস্তাব মেনে নিলেন। যুদ্ধ এড়ানো গেল। এই কাজটি করতে গিয়ে আমি বুঝেছি যে আমাদের ক্ষমতা শুধু ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য নয়, এটি পুরো মানবজাতির কল্যাণের জন্য। কিন্তু আমাদের সবচেয়ে বড় আবিষ্কার হল যে পৃথিবীতে একটি বিশাল আধ্যাত্মিক শক্তির জাল বিছানো আছে। সেই জালের গ্রিপ পয়েন্টগুলোতে আমাদের মতো ক্ষমতাসম্পন্ন পরিবারগুলো অবস্থান করে। এটি প্রকৃতির নিজস্ব একটি ব্যবস্থা, ড স্মিথ বলেছেন। পৃথিবীর আধ্যাত্মিক ভারসাম্য রক্ষার জন্য এই ব্যবস্থা আমরা যখন এই সত্য উপলব্ধি করলাম, তখন বুঝতে পারলাম যে আমাদের দায়িত্ব কত বিশাল। রাশেদ এখন 28 বছর বয়সী। সে এখন শুধু স্বপ্নের ভেতর প্রবেশ করে না, বরং সময়ের মধ্যেও ভ্রমণ করতে পারে। গত মাসে সে ভবিষ্যতে গিয়ে দেখে এসেছে যে পরের দশকে কি ঘটতে যাচ্ছে। তানিয়া এখন 24 বছর বয়সী। তার ক্ষমতা আরও বেড়েছে। সে এখন শুধু অতীত এবং ভবিষ্যৎ দেখে না, বরং বিভিন্ন মাত্রার মধ্যেও দেখতে পারে। আমি নিজেও লক্ষ্য করেছি যে আমার ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এখন আমি শুধু আত্মাদের সাথে কথা বলি না, বরং প্রকৃতির সাথেও যোগাযোগ করতে পারি। গত সপ্তাহে আমি একটি অসাধারণ অভিজ্ঞতা লাভ করেছি। আমি পৃথিবীর আত্মার সাথে কথা বলতে পেরেছি। পৃথিবীর আত্মা আমাকে জানিয়েছে যে পৃথিবী এখন একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের চেতনার একটি বিবর্তন ঘটতে যাচ্ছে। অনেক মানুষের মধ্যেই আধ্যাত্মিক ক্ষমতা জাগ্রত হতে শুরু করেছে, পৃথিবীর আত্মা বলেছে। তোমাদের কাজ হবে তাদের পথ দেখানো। এই তথ্য শোনার পর আমি বুঝেছি যে আমাদের কাজ আরও বেড়ে যাবে। আমাদের প্রস্তুত থাকতে হবে নতুন প্রজন্মের আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন মানুষদের গাইড করার জন্য। তৌফিক এখন আমাদের বাংলাদেশী শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা। সে বলে, আমি গর্বিত যে আমার পরিবার বিশ্বব্যাপী এত গুরুত্বপূর্ণ কাজ করছে। আমাদের পুরানো সেই আধ্যাত্মিক সহায়তা কেন্দ্র এখন লাইট গার্ডিয়ানস এর বাংলাদেশী সদর দফতর। সেখানে এখন 50 জন কর্মী কাজ করেন। আমরা এখন শুধু বাংলাদেশে নয়, বরং দক্ষিণ এশিয়ার সব দেশেই কাজ করি। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, সব জায়গাতেই আমাদের শাখা আছে। গত মাসে তানিয়া আমাকে একটি চমৎকার খবর দিয়েছে। মা, আমি বিয়ে করতে চাই। কার সাথে? আমি জিজ্ঞেস করেছি। আমাদের দলেরই একজন সদস্যের সাথে। তার নাম আরিফ। সে একজন ভবিষ্যদ্দ্রষ্টা। আরিফ একটি ভালো ছেলে। আমি তাকে চিনি। সে আমাদের দলে 3 বছর ধরে কাজ করছে। তানিয়া আরও বলেছে, মা, আমি স্বপ্নে দেখেছি যে আমার এবং আরিফের একটি বিশেষ সন্তান হবে। সেই সন্তানের ক্ষমতা আমাদের সবার চেয়ে বেশি হবে। আমি খুশি হয়েছি। আমাদের পারিবারিক ঐতিহ্য আরও শক্তিশালী হয়ে এগিয়ে চলবে। রাশেদও বিয়ের কথা ভাবছে। সে বলেছে যে আমেরিকায় একটি মেয়ে আছে যার সাথে তার পরিচয় হয়েছে। মেয়েটি একজন টেলিপ্যাথ। অর্থাৎ সে মানুষের মনের কথা পড়তে পারে। আমি মনে করি আমাদের পরিবারে বিভিন্ন ক্ষমতার মানুষ আসলে ভালো হবে, রাশেদ বলেছে। এতে আমাদের সম্মিলিত ক্ষমতা আরও বেড়ে যাবে। আমি একমত। আমাদের পরিবারের পরবর্তী প্রজন্ম আরও শক্তিশালী হবে। আজ সকালে আমি আমাদের সদর দফতরের ছাদে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা ভাবছিলাম। হঠাৎ আমার মনে হলো যেন কেউ আমাকে ডাকছে। আমি চোখ বন্ধ করে মনোযোগ দিলাম। দেখলাম যে আমাদের সব পূর্বপুরুষরা আমার চারপাশে দাঁড়িয়ে আছেন। রিনা মোহাম্মদ আলী খান বললেন, তুমি আমাদের স্বপ্নের চেয়েও বেশি কিছু অর্জন করেছ। আমাদের বংশ এখন শুধু একটি পরিবার নয়, বরং একটি আন্তর্জাতিক পরিবার, আমার শাশুড়ি বললেন। কিন্তু মনে রেখো, আরেকজন পূর্বপুরুষ বললেন, আমাদের এই ক্ষমতা আমাদের জন্য নয়। এটি পুরো মানবজাতির সেবার জন্য। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। আমি কখনো ভুলব না। সেই দিনই সন্ধ্যায় আমি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলাম। আমি লাইট গার্ডিয়ানস এর সভাপতির পদ থেকে অবসর নেব।
নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেব। আমি রাশেদ এবং তানিয়াকে এই সিদ্ধান্তের কথা জানালাম। তারা প্রথমে আপত্তি করল। মা, তুমি এখনও খুব তরুণ। তোমার আরও কাজ করার সময় আছে, রাশেদ বলল। হ্যাঁ মা, আমাদের এখনও তোমার নেতৃত্বের প্রয়োজন, তানিয়া বলল। কিন্তু আমি বললাম, না, আমার কাজ শেষ। এখন তোমাদের সময়। তোমরা আমার চেয়ে আরও ভালো কাজ করতে পারবে কি? আমার এই দীর্ঘ অভিজ্ঞতার কাহিনী ধৈর্য ধরে শুনেছেন। আর আশা করি যে আমার এই গল্প থেকে আপনারাও কিছু শিক্ষা এবং অনুপ্রেরণা পাবেন। এই গল্পের মাধ্যমে আমি বুঝেছি যে জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের বিশ্বাসের সীমানা পেরিয়ে যায়। কিন্তু যদি আমরা সেই ঘটনাগুলোর মুখোমুখি হয়ে সাহসের সাথে এগিয়ে যাই, তাহলে আমাদের জীবন আরও সমৃদ্ধ হয়ে ওঠে। কিন্তু আমাদের পারিবারিক রহস্যের আরও অনেক গভীর স্তর ছিল। আমি যখন ভাবলাম যে সব কিছু শেষ হয়ে গেছে, তখন আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে আমি লক্ষ্য করলাম যে আমাদের বাড়িতে রাতের বেলা অদ্ভুত আওয়াজ আসে। মনে হয় যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। প্রথমে ভেবেছিলাম হয়তো বিড়াল বা অন্য কোনো প্রাণী। কিন্তু একদিন রাতে আমি পরিষ্কার শুনলাম যে কেউ আমার নাম ধরে ডাকছে। রিনা, রিনা ঘ। আমি রাশেদকে ডাকলাম। সেও সেই আওয়াজ শুনতে পেল। মা, এটা কার আওয়াজ? রাশেদ জিজ্ঞেস করল। আমরা দুজনেই সিঁড়ি দিয়ে নিচে নামলাম। নিচেতলায় গিয়ে দেখলাম যে আমাদের বসার ঘরে একটা অস্পষ্ট ছায়া রয়েছে। হঠাৎ সেই ছায়াটা পরিষ্কার হয়ে উঠল। আমি দেখলাম একজন মহিলার প্রতিমূর্তি। তার পরনে সাদা শাড়ি। তুমি কে? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। আমি তোমার শাশুড়ি, রাশেদের দাদি, সেই আত্মা বলল। আমি অবাক হয়ে গেলাম। রাশেদের দাদি তো অনেক আগেই মারা গিয়েছেন। আমি তাকে কখনো দেখিনি। আমি কেন এসেছি জান? দাদি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। তুমি যে অভিশাপ ভেঙেছ সেটার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। কিন্তু আমাদের পরিবারের রহস্য এখানেই শেষ নয়। রাশেদ এগিয়ে গিয়ে বলল, দাদি, আরও কি রহস্য আছে? আমাদের পরিবারের মেয়েরা শুধু ভবিষ্যৎ দেখতে পারে তাই নয়, তারা অতীতের ঘটনাও দেখতে পারে। আর সবচেয়ে বড় কথা, তারা মৃতদের সাথে কথা বলতে পারে। আমার পুরো শরীর কাঁপতে লাগল। মানে আমিও পারি? হ্যাঁ, তুমি যখন সেই আচার করেছিলে তখন থেকেই তোমার এই ক্ষমতা জাগ্রত হয়েছে। তানিয়ার যে ক্ষমতা দেখা যাচ্ছে সেটা তারই একটা অংশ। দাদি আরও বললেন, কিন্তু এই ক্ষমতার সাথে একটা বড় দায়িত্বও আসে। তোমাদের এই ক্ষমতা ব্যবহার করে এমন সব আত্মার সাহায্য করতে হবে যারা শান্তি পায়নি। কী রকম সাহায্য? আমি জিজ্ঞেস করলাম। যেসব আত্মা অন্যায়ভাবে মারা গেছে বা যাদের কোনো অসমাপ্ত কাজ আছে, তাদের সাহায্য করতে হবে। এটাই তোমাদের পারিবারিক দায়িত্ব। পরের কয়েকদিন আমি এই নতুন তথ্য নিয়ে ভাবতে থাকলাম। সত্যিই কি আমার মধ্যে এই ক্ষমতা আছে? একদিন সন্ধ্যায় আমি একা বাড়িতে বসেছিলাম। হঠাৎ আমার মনে হলো যেন কেউ আমার পাশে বসে আছে। আমি ঘুরে তাকালাম। দেখলাম একটা তরুণীর ছায়ামূর্তি। তুমি কে? আমি জিজ্ঞেস করলাম। আমার নাম শাপলা। আমি এই গ্রামেরই মেয়ে ছিলাম। 25 বছর আগে আমাকে হত্যা করা হয়েছিল। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। কে হত্যা করেছিল? আমার স্বামী। সে ভেবেছিল যে আমি তার সাথে প্রতারণা করছি। কিন্তু সেটা সত্য ছিল না। তুমি আমার কাছে কেন এসেছ? আমি চাই আমার সন্তান জানুক যে তার মা নির্দোষ ছিল। আমার ছেলে এখন 30 বছর বয়সী। সে এই গ্রামেই থাকে। কিন্তু সে ভাবে যে তার মা একজন খারাপ মহিলা ছিল। আমি শাপলার কাছ থেকে তার ছেলের নাম ও ঠিকানা নিলাম। পরের দিন আমি তার ছেলে করিমের সাথে দেখা করতে গেলাম। আপনি কে? করিম জিজ্ঞেস করল। আমি সাবধানে বললাম, আমি তোমার মায়ের বান্ধবী ছিলাম। তোমার মায়ের সম্পর্কে কিছু কথা বলতে চাই। করিম প্রথমে অস্বীকার করল। আমার মা একজন খারাপ মহিলা ছিল। আমি তার সম্পর্কে কিছু শুনতে চাই না। কিন্তু আমি ধৈর্য ধরে তাকে বোঝালাম। করিম, তোমার মা শাপলা একজন খুবই ভালো মহিলা ছিলেন। তিনি কখনো কোনো অন্যায় করেননি। করিমের চোখে জল এসে গেল। কিন্তু বাবা বলত যে তোমার বাবা ভুল ভেবেছিল। শাপলা আপার কাছে একটা চিঠি রেখে গিয়েছিল। সেই চিঠিতে সব সত্য লেখা আছে। আমি এটা বলেছিলাম কারণ শাপলার আত্মা আমাকে জানিয়েছিল যে সে একটা চিঠি লুকিয়ে রেখেছিল। কোথায় সেই চিঠি? করিম উৎসুক হয়ে জিজ্ঞেস করল। তোমার পুরানো ঘরের মেঝের নিচে।
একটা কাঠের বাক্সের মধ্যে করিম দৌড়ে গিয়ে সেই জায়গা খুঁড়ল। সত্যিই একটা ছোট্ট বাক্স পেল। তার মধ্যে শাপলার লেখা একটা চিঠি। সেই চিঠি পড়ে করিম কান্নায় ভেঙে পড়ল। চিঠিতে লেখা ছিল যে শাপলা কখনো কোনো অন্যায় করেনি। তার স্বামী শুধু সন্দেহের বশে তাকে মেরে ফেলেছিল। মা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, করিম কান্নার সাথে বলল। সেই রাতে শাপলার আত্মা আবার আমার কাছে এলো। এবার তার মুখে একটা শান্ত হাসি। ধন্যবাদ রিনা। তুমি আমার সন্তানের সাথে আমার সম্পর্ক ভালো করে দিয়েছ। এখন আমি শান্তিতে চলে যেতে পারব। এরপর থেকে আমার কাছে একে একে অনেক আত্মা আসতে লাগল। প্রত্যেকের কোনো না কোনো অসমাপ্ত কাজ ছিল। একবার এলো একটা বৃদ্ধ মানুষের আত্মা। তার নাম ছিল আলতাফ। সে বল যে তার মৃত্যুর আগে সে তার সম্পত্তির একটা উইল তৈরি করেছিল। কিন্তু সেই উইল তার পরিবার খুঁজে পায়নি। আলতাফের আত্মা আমাকে জানাল যে সেই উইল তার বাড়ির পুরানো আলমারির পেছনে লুকানো আছে। আমি আলতাফের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের সেই উইলের কথা জানালাম। তারা খুঁজে দেখল এবং সত্যিই সেই উইল পেল। উইলে লেখা ছিল যে আলতাফ তার সমস্ত সম্পত্তি তার কন্যাকে দিয়ে যেতে চান। কিন্তু তার ছেলেরা সেই উইল লুকিয়ে ফেলেছিল। এভাবে একের পর এক আত্মার সাহায্য করতে করতে আমি বুঝলাম যে এটাই আমার জীবনের মূল উদ্দেশ্য। রাশেদ এবং তানিয়াও আমার সাথে এই কাজে জড়িত হয়ে গেল। তানিয়া তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা ব্যবহার করে আত্মাদের সাহায্য করত। আর রাশেদ আমাদের নিরাপত্তার দায়িত্ব নিত। কারণ এই কাজ করতে গিয়ে আমরা বুঝলা যে কিছু আত্মা খুবই শক্তিশালী এবং কখনো কখনো বিপজ্জনক। একবার আমাদের কাছে এলো একটা ক্রুদ্ধ আত্মা। তার নাম ছিল জলিল। সে তার জীবনকালে অনেক অন্যায় করেছিল। মৃত্যুর পরও সে মানুষদের ক্ষতি করতে চাইত। তুমি আমার কিছু করতে পারবে না, জলিল আমাকে বলল। কিন্তু আমি সেই সময় বুঝতে পেরেছিলাম যে ভালো আত্মারা আমার পাশে আছে। আমি মনে মনে আমার শাশুড়ি এবং মোহাম্মদ আলী খানের আত্মাকে ডাকলাম। তারা এসে জলিলের সাথে লড়াই করে তাকে চলে যেতে বাধ্য করল। রিনা, আমার শাশুড়ি বললেন, মনে রেখো তুমি একা নও। আমাদের পূর্বপুরুষরা সবসময় তোমার পাশে আছে গি। এই ঘটনার পর আমি আরও সাবধান হয়ে গেলাম। আমি বুঝলাম যে সব আত্মার সাহায্য করা যায় না। কিছু আত্মা আছে যারা নিজেদের পাপের কারণে অন্ধকারে আছে। কিন্তু যে আত্মারা সত্যিই নির্দোষ এবং সাহায্যের প্রয়োজন আছে, তাদের সাহায্য করা আমার দায়িত্ব। এভাবে কয়েক বছর কেটে গেল। আমাদের গ্রামে আর আশপাশের এলাকায় আমাদের নাম ছড়িয়ে গেল। মানুষ বলত যে আমাদের পরিবার আত্মাদের সাথে কথা বলতে পারে। কিন্তু আমরা কখনো এই ক্ষমতার অপব্যবহার করিনি। আমরা শুধু সেই আত্মাদের সাহায্য করেছি যারা সত্যিই সাহায্যের প্রয়োজন ছিল। একদিন তানিয়া আমার কাছে এসে বলল, মা, আমার একটা বড় স্বপ্ন দেখেছি। কী রকম স্বপ্ন? স্বপ্নে দেখেছি যে আমাদের পরিবারের এই ক্ষমতার কথা পুরো দেশে ছড়িয়ে যাবে। অনেক মানুষ আমাদের কাছে সাহায্য চাইতে আসবে গি। আমি ভাবলাম এটা কি সত্যিই ভালো হবে? এত বেশি মানুষের সাহায্য করা আমাদের পক্ষে সম্ভব হবে কি? কিন্তু তানিয়া বলল, মা, আমি আরও দেখেছি যে আমাদের মতো আরও অনেক পরিবার আছে যাদের এই ধরনের ক্ষমতা আছে। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে গু। এই কথা শুনে আমার মন আনন্দে ভরে গেল। মানে আমরা একা নই। আরও অনেকে আছে যারা এই ধরনের কাজ করে। পরের সপ্তাহে সত্যিই আমাদের কাছে অন্য জেলা থেকে একটা পরিবার এলো। তারা বলল যে তাদেরও এই ধরনের ক্ষমতা আছে। আমাদের পরিবারেও একই ধরনের অভিশাপ ছিল, সেই পরিবারের মুখিয়া বলল। কিন্তু আমরা সেটা ভাঙতে পারিনি গিয়ে। আমি তাদের আমাদের অভিজ্ঞতার কথা বললাম। তারা খুবই আগ্রহের সাথে শুনল। আমরাও চেষ্টা করে দেখব, তারা বলল। এভাবে আস্তে আস্তে আমাদের একটা নেটওয়ার্ক তৈরি হতে লাগল। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে লাগল যাদের এই ধরনের অভিজ্ঞতা ছিল। আমরা একসাথে অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারলাম। একবার একটা এলাকায় অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। ডাক্তাররা বুঝতে পারছিল না কি সমস্যা। আমাদের নেটওয়ার্কের একজন বলল যে সেই এলাকায় একটা ক্রুদ্ধ আত্মার প্রভাব আছে। আমরা সবাই মিলে সেই এলাকায় গেলাম। সেখানে আমরা জানতে পারলাম যে অনেক বছর আগে একটা অন্যায় হত্যাকাণ্ড হয়েছিল। সেই নিহত ব্যক্তির আত্মা শান্তি পায়নি। আমরা সেই আত্মার সাথে কথা বলে তার সমস্যা সমাধান করলাম। এরপর সেই এলাকার মানুষরা সুস্থ হয়ে উঠল। আজ আমার বয়স 46 বছর। রাশেদ এখন 22 বছর বয়সী, তানিয়া 18 বছর বয়সী। আমি যখন পেছনে তাকিয়ে দেখি তখন বুঝি যে জীবন কত অদ্ভুত।
যেটাকে আমি প্রথমে একটা অভিশাপ বলে ভেবেছিলাম, সেটাই আসলে আমাদের পরিবারের সবচেয়ে বড় আশীর্বাদ। আমাদের এই ক্ষমতার মাধ্যমে আমরা হাজার হাজার আত্মার শান্তি এনেছি। অনেক পরিবারের মধ্যে সম্প্রীতি ফিরিয়ে এনেছি। কিন্তু সবচেয়ে বড় যে শিক্ষা আমি পেয়েছি সেটা হলো, প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো রহস্য আছে। কিন্তু সেই রহস্য যদি ভালোভাবে ব্যবহার করা যায়, তাহলে সেটা সমাজের কল্যাণে আসে। রাশেদ এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সে বলেছে যে সে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে। কারণ সে বুঝেছে যে মানুষের মন এবং আত্মার মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। তানিয়া এখন স্কুল শেষ করেছে। সে বলেছে যে সে চিকিৎসাবিজ্ঞান পড়তে চায়। তার উদ্দেশ্য হল শরীর এবং আত্মা দুটোরই চিকিৎসা করা। তৌফিক প্রথমে আমাদের এই সব অভিজ্ঞতা নিয়ে সন্দেহ করত। কিন্তু এখন সেও আমাদের কাজে সাহায্য করে। সে বলে, আমি ভাগ্যবান যে আমার পরিবার এত বিশেষজ্ঞ। কখনো কখনো আমি ভাবি, সেই দিন যখন রাশেদ আমার কাছে সেই অদ্ভুত কথাগুলো বলেছিল, তখন যদি আমি অন্যভাবে প্রতিক্রিয়া দিতাম তাহলে কি হতো? হয়তো আমরা কখনো এই সত্য জানতে পারতাম না। আমাদের পরিবারের অভিশাপ কখনো ভাঙত না। আর আমরা আমাদের এই বিশেষ ক্ষমতা আবিষ্কার করতে পারতাম না। কিন্তু জীবন হয়তো এমনভাবেই পরিকল্পিত যে সব কিছু সঠিক সময়ে সঠিকভাবে ঘটে। আজ রাতে যখন আমি বিছানায় শুয়ে আছি, তখন আমি আমার সমস্ত পূর্বপুরুষদের কৃতজ্ঞতা জানাই। তারা আমাদের এই ক্ষমতা দিয়েছেন যার মাধ্যমে আমরা অন্যদের সেবা করতে পারি। আর আমি জানি যে আমাদের এই যাত্রা এখানেই শেষ নয়। ভবিষ্যতে আরও অনেক রহস্য উন্মোচিত হবে। আরও অনেক আত্মার সাহায্য করার সুযোগ পাব। এই গল্পটা বলতে বলতে আমার চোখে জল এসে গেছে। না দুঃখের জল নয়, আনন্দের জল। কারণ আমি বুঝেছি যে জীবনের সবচেয়ে বড় পুরস্কার হল অন্যের সেবা করা। আর যারা এই গল্প শুনছেন তারা হয়তো ভাবছেন এটা কি সত্যি নাকি কল্পনা। কিন্তু আমি বলবো, জীবনে এমন অনেক কিছু আছে যা আমাদের বোধগম্যতার বাইরে। যদি আপনার জীবনেও কোনো অদ্ভুত ঘটনা ঘটে, তাহলে সেটাকে ভয় না পেয়ে উৎসুকতার সাথে স্বাগত জানান। হয়তো সেই ঘটনার মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। আজ সকালে পেটে ব্যথায় কাতরাচ্ছিলাম। ছেলে দেখে ফেলেছে। দোকান থেকে প্যাড কিনে এনে আমার রুমে দিয়ে গেল। সন্ধ্যায় ব্যথার ওষুধও কিনে এনেছে। রাতে আমার কপালে হাত দিয়ে জ্বর দেখছিল। হঠাৎ সে বলল, মা, আমি জানি এই কষ্ট প্রতি মাসে তোমাকে পেতে হয়। আমি লজ্জা পেলাম। সে আমার হাত ধরে বলল, কিন্তু আমি চাই তুমি আর এই কষ্ট না পাও। আমি চাই তুমি মা হওয়ার বদলে আমার স্ত্রী হও। আমি কিছু বুঝতে পারলাম না। সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, আমি তোমাকে গর্ভবতী করব, তাহলে আর মাসিক হবে না। তুমি আমাকে বিয়ে করো। আমার মাথা ঘুরতে লাগল। এই কথা একটা ছেলে তার মাকে বলতে পারে? সে আমার পেটে হাত বুলিয়ে বলল, এই পেটে আমার বাচ্চা থাকলে তোমার আর কষ্ট হবে না। আমি কাঁপতে লাগলাম। রুমের লাইট নিভিয়ে দিয়ে সে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও। অন্ধকারে তার নিঃশ্বাসের গরম হাওয়া আমার গালে লাগছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিনা আক্তার। আমার বয়স ৩৮ বছর। আমার স্বামীর নাম তৌফিক আহমেদ, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, রাশেদ আর তানিয়া। রাশেদ ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। যা হয়েছিল সেদিন সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতা ছিল। রাশেদ যখন আমার কানের কাছে ফিসফিস করে সেই কথা বলল, আমি প্রথমে ভেবেছিলাম স্বপ্ন দেখছি। কিন্তু হঠাৎ করে বুঝতে পারলাম সে আসলে একটা গোপন বার্তা দিচ্ছে। অন্ধকার ঘরে তার চোখ দুটো একদম আলাদা রকমের জ্বলছিল। মনে হচ্ছিল যেন অন্য কেউ তার ভেতর ঢুকে গেছে। মা, সে আবার বলল, আমি আসলে একটা রহস্য আবিষ্কার করেছি। বাবার পুরানো ট্রাঙ্কে একটা ডায়েরি পেয়েছি। তার গলার স্বর একদম পাল্টে গেছে। সেই ডায়েরিতে লেখা আছে আমাদের পরিবারের একটা অভিশাপের কথা। আমার গোটা শরীর ঠান্ডা হয়ে গেল। কী রকম অভিশাপ? আমাদের বংশের সব মেয়েরা প্রতি মাসে যে কষ্ট পায় সেটা আসলে একটা প্রাচীন অভিশাপের অংশ। ১০০ বছর আগে আমাদের পূর্বপুরুষ একটা তান্ত্রিকের সাথে ধোঁকাবাজি করেছিল। তার ফলে আমাদের পরিবারে এই অভিশাপ চলে আসে। রাশেদ আমার হাত ধরে বলল, কিন্তু মা, সেই ডায়েরিতে একটা সমাধানও লেখা আছে।
যদি পরিবারের কোনো পুরুষ সন্তান তার মায়ের সাথে একটা বিশেষ আচার পালন করে তাহলে এই অভিশাপ ভাঙা যায়। কী রকম আচার? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। সেই তান্ত্রিক লিখেছে মায়ের পেটে হাত দিয়ে একটা মন্ত্র পড়তে হয়। তারপর বলতে হয়, তুমি আমার স্ত্রী, কিন্তু এটা আসলে প্রাচীন সংস্কৃতে লেখা একটা মন্ত্রের বাংলা অনুবাদ। এর মানে হলো তুমি আমার শক্তির উৎস। হঠাৎ করে আমার মনে পড়ল, আমার দাদি একবার বলেছিলেন আমাদের বংশে এক ধরনের গোপন রীতি ছিল। কিন্তু তার ঠিক পরেই আমার মনে সন্দেহ জাগল। রাশেদের এই সব কথা কি সত্যি, নাকি সে কোনো একটা কারণে মিথ্যে বলছে? রাশেদ, তুমি কি নিশ্চিত যে সেই ডায়েরিটা সত্যিই বাবার? হ্যাঁ মা, বাবার নামে লেখা আছে। তাছাড়া ভেতরে অনেকগুলো ছবি আছে, আমাদের পুরানো বাড়ির, দাদার, দাদির। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। তৌফিক সব সময় তার পূর্বপুরুষদের নিয়ে খুব গোপনীয়তা রাখত। যখনই জিজ্ঞেস করতাম সে বিষয় পাল্টাত। মা, রাশেদ আবার বলল, ডায়েরিতে আরও লেখা আছে যে এই অভিশাপ শুধু মেয়েদেরই প্রভাবিত করে না, পুরুষদের মধ্যেও একটা অদ্ভুত প্রবৃত্তি জন্মায়। তারা তাদের মায়ের প্রতি একটা অস্বাভাবিক ভালোবাসা অনুভব করে, যেটা আসলে অভিশাপের একটা অংশ। আমার চোখে জল এসে গেল। মানে তুমি যা যা বলছ? হ্যাঁ মা, আমি জানি এটা শুনতে খুব অদ্ভুত লাগছে, কিন্তু আমার মনের যে ভাবনাগুলো আসছে সেগুলো আমার নিজের নয়। এগুলো সেই অভিশাপের প্রভাব। হঠাৎ করে ঘরের বাইরে থেকে একটা আওয়াজ এলো। মনে হলো কেউ যেন সিঁড়ি দিয়ে উঠে আসছে। আমি আর রাশেদ দুজনেই চুপ হয়ে গেলাম। বাবা ফিরে এসেছে, রাশেদ ফিসফিস করে বলল। মা, আমাদের এই কথা বাবাকে বলা যাবে না। ডায়েরিতে লেখা আছে যে যদি এই রহস্যের কথা তৃতীয় কোনো ব্যক্তি জানতে পারে তাহলে অভিশাপ আরও শক্তিশালী হয়ে যায়। আমি ভয় পেয়ে গেলাম। তাহলে কি করব আমরা? আমাদের সেই আচারটা করতেই হবে। তার আগে ডায়েরিটা পুরোটা পড়ে বুঝতে হবে, রাশেদ বলল। পরের দিন সকালে তৌফিক অফিসে চলে গেলে রাশেদ সেই রহস্যময় ডায়েরিটা নিয়ে এলো। ডায়েরিটা দেখতে অনেক পুরানো, চামড়ার মলাটে সোনালি কালিতে কিছু লেখা। এটা সংস্কৃতে লেখা, রাশেদ বলল। আমি অনলাইনে খোঁজ করে অর্থ বের করেছি। এর মানে হলো পারিবারিক রহস্য। আমি ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। প্রথম পাতায় তৌফিকের দাদার নাম লেখা, মোহাম্মদ আলী খান। তার নিচে একটা তারিখ, ১৯২৩ সাল। ডায়েরির বর্ণনা অনুযায়ী সেই সময় আমাদের পরিবার খুবই দরিদ্র ছিল। তৌফিকের দাদা কাজের খোঁজে গিয়ে এক তান্ত্রিকের কাছে পৌঁছেছিল। সেই তান্ত্রিক প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তাদের পরিবারে অঢেল সম্পদ এনে দেবে। বিনিময়ে সে চেয়েছিল পরিবারের মেয়েদের মাসিক রক্তের কিছু অংশ। কিন্তু মোহাম্মদ আলী খান তান্ত্রিকের সাথে চুক্তি করার পর সেই অনুষ্ঠানে যেতে অস্বীকার করেছিল। এতে তান্ত্রিক ক্রুদ্ধ হয়ে একটা অভিশাপ দিয়েছিল। দেখ মা, রাশেদ পরের পাতা উল্টে দেখাল। এখানে লেখা আছে সেই অভিশাপের বিস্তারিত। আমাদের বংশের মেয়েরা প্রতি মাসে অস্বাভাবিক যন্ত্রণা পাবে, আর পুরুষরা তাদের মায়ের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করবে। আমার হাত কাঁপতে লাগল। এটা কি সত্যিই সম্ভব? মা, আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু গত কয়েক মাস ধরে আমার মনে যে ভাবনাগুলো আসছে সেগুলো আমার নিজের নয়। মনে হচ্ছে যেন কেউ আমার মাথায় এই ভাবনাগুলো ঢুকিয়ে দিচ্ছে। আমি ডায়েরির আরও ভেতরের দিকে পড়তে থাকলাম। একটা পাতায় লেখা ছিল অভিশাপ ভাঙার উপায়। রক্তের অভিশাপ ভাঙতে হলে পারিবারিক বন্ধন নতুন করে তৈরি করতে হবে। মা এবং পুত্রের মধ্যে একটি পবিত্র আচার পালন করতে হবে। এই আচারে মায়ের পেটে হাত রেখে পুত্র বলবে, আমি তোমায় আমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করছি। এর মানে হলো আত্মিক বন্ধনে তারা একসাথে অভিশাপের বিরুদ্ধে লড়বে। রাশেদ ব্যাখ্যা করল, মা, এখানে জীবনসঙ্গী মানে আধ্যাত্মিক সঙ্গী। যেমন যোগশাস্ত্রে বলা হয় মা এবং সন্তান একে অন্যের আত্মার সঙ্গী। আমি সেই রাতে খুব কম ঘুমিয়েছিলাম। মনে নানা রকম সন্দেহ আসছিল। রাশেদের এই গল্প কি সত্যি, নাকি সে অন্য কোনো উদ্দেশ্যে এসব বানিয়েছে? পরের দিন সকালে আমি তৌফিকের কাছে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করলাম তার পূর্বপুরুষদের সম্পর্কে। তুমি কেন হঠাৎ এসব জানতে চাইছ? তৌফিক সন্দেহের চোখে তাকাল। এমনি, আমাদের পরিবারের ইতিহাস সম্পর্কে জানার ইচ্ছে হল। তৌফিক একটু ভেবে বলল, আসলে আমার দাদা সম্পর্কে আমি বেশি কিছু জানি না। বাবা বলতেন যে দাদা নাকি কোনো অতিপ্রাকৃত বিষয়ের সাথে জড়িত ছিলেন, কিন্তু এসব নিয়ে কথা বলতে মানা ছিল আমাদের বাড়িতে। আমার সন্দেহ আরও বেড়ে গেল। তাহলে রাশেদের কথায় কিছু সত্যতা আছে? সেই রাতে রাশেদ আবার আমার ঘরে এলো।
এবার সে তার হাতে একটা ছোট্ট কাচের বোতল নিয়ে এসেছে। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। ডায়েরিতে লেখা আছে যে আচারের সময় একটা বিশেষ তেল ব্যবহার করতে হয়। এই তেল দিয়ে মায়ের পেটে হাত বুলাতে হয় গে। আমি বোতলটা নিয়ে দেখলাম। ভেতরে স্বচ্ছ একটা তরল। গন্ধ করে দেখলাম একটা মিষ্টি সুগন্ধ। রাশেদ, আমার এখনও মনে হচ্ছে এটা ঠিক না গি। মা, আমি জানি। কিন্তু গত রাতে আমার একটা স্বপ্ন এসেছে। স্বপ্নে দেখেছি আমাদের পূর্বপুরুষ এসে বলছেন যে এই অভিশাপ ভাঙা না গেলে আমাদের পরিবারে আরও বড় বিপদ আসবে গু। আমার গোটা শরীর কাঁপতে লাগল। কী রকম বিপদ? তানিয়া যখন বড় হবে তার ক্ষেত্রে এই অভিশাপ আরও শক্তিশালী হয়ে দেখা দেবে। তার যন্ত্রণা আমাদের চেয়েও বেশি হবে গু। তানিয়ার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আমার ছোট্ট মেয়েটা যদি সত্যিই এই যন্ত্রণার মধ্য দিয়ে যায়। ঠিক আছে, আমি অবশেষে রাজি হলাম। কিন্তু এই আচার কতক্ষণের? ডায়েরি অনুযায়ী পূর্ণিমার রাতে এই আচার করতে হয়। আগামীকালই পূর্ণিমা ঘি। পরের দিন সন্ধ্যায় তৌফিক অফিস থেকে ফিরে বলল যে তাকে একটা জরুরি কাজে রাতভর বাইরে থাকতে হবে। তানিয়া তার বান্ধবীর বাসায় থাকবে। এটা কি কোনো কাকতাল? আমি রাশেদকে জিজ্ঞেস করলাম। হয়তো আমাদের পূর্বপুরুষরাই এই ব্যবস্থা করেছেন, রাশেদ বলল। রাত 10টার দিকে বাড়িতে শুধু আমি আর রাশেদ। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। মা, তুমি প্রস্তুত? রাশেদ জিজ্ঞেস করল। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। আমরা আমার শোবার ঘরে গেলাম। রাশেদ সেই তেলের বোতলটা খুল। মা, তুমি বিছানায় শুয়ে পড় এবং চোখ বন্ধ রাখো। আমি তোমার পেটে হাত রাখব এবং সেই মন্ত্র পড়বও। আমি শুয়ে পড়লাম। রাশেদ তার হাতে তেল নিয়ে আমার পেটে আলতো করে মাখতে শুরু করল। তেলটা একটু গরম লাগছিল। মা, আমি এখন সেই বাক্য বলব। তুমি মনে মনে বলবে যে তুমি এই অভিশাপ থেকে মুক্ত হতে চাও। রাশেদ তার হাত আমার পেটে রেখে বলল, আমি তোমায় আমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করছি। আমরা একসাথে এই অভিশাপের বিরুদ্ধে লড়ব। হঠাৎ করে আমার পেটের ভেতর একটা গরম অনুভূতি হল। মনে হলো যেন কোনো শক্তি আমার শরীরের ভেতর দিয়ে যাচ্ছে। রাশেদ, আমার কি হচ্ছে? আমি চোখ খুলে বললাম। কিন্তু আমি যা দেখলাম সেটা আমার সমস্ত সন্দেহ দূর করে দিল। রাশেদের চোখ দুটো একটা নীল আলো জ্বলছিল। তার চারপাশে একটা অদ্ভুত আলোক বর্তুল। মা, আমার শরীরে আমাদের পূর্বপুরুষের আত্মা প্রবেশ করেছে। রাশেদের গলার আওয়াজ একদম বদলে গেছে। আমি মোহাম্মদ আলী খান। আমার নাতি রাশেদের মাধ্যমে তোমার সাথে কথা বলছি। আমার পুরো গা ঠান্ডা হয়ে গেল। আপনি কে? আমি সেই ব্যক্তি যার কারণে আমাদের পরিবারে এই অভিশাপ এসেছে। আমি এসেছি তোমাদের সাহায্য করতে। আলী খানের আত্মা রাশেদের মাধ্যমে বলতে লাগল, সেই তান্ত্রিকের সাথে আমার যে চুক্তি ছিল সেটা আমি ভঙ্গ করেছিলাম। কিন্তু আমি জানতাম না যে এর পরিণতি এত ভয়াবহ হবে। আমাদের এখন কি করতে হবে? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। এই আচারের দ্বিতীয় পর্যায় আছে। তোমাকে আমার নাতির পেটে হাত রাখতে হবে এবং বলতে হবে যে তুমি তাকে তোমার আত্মার সঙ্গী হিসেবে গ্রহণ করছ। আমি রাশেদের পেটে হাত রাখলাম। তখন আমি অনুভব করলাম যেন একটা বিদ্যুৎ স্পৃশ হল। আমি তোমায় আমার আত্মার সঙ্গী হিসেবে গ্রহণ করছি, আমি বললাম। হঠাৎ করে পুরো ঘরে একটা উজ্জ্বল আলো ছড়িয়ে গেল। আমি আর রাশেদ দুজনেই চোখ বন্ধ করে ফেললাম। যখন আলো কমে গেল এবং আমরা চোখ খুললাম, রাশেদ আবার স্বাভাবিক হয়ে গেছে। মা, কি হয়েছিল? আমার কিছুই মনে নেই। আমি তাকে সব বললাম। সে অবাক হয়ে শুনল। মানে আমার ভেতর দাদার আত্মা এসেছিল? হ্যাঁ। এবং তিনি বললেন যে অভিশাপ ভেঙে গেছে। পরের কয়েকদিন আমি অপেক্ষা করলাম দেখার জন্য যে সত্যিই কিছু পরিবর্তন হয়েছে কিনা। আর বাস্তবেই আমার মাসিক চক্রে পরিবর্তন দেখা দিল। আগের মতো যন্ত্রণা হল না। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হল রাশেদের মধ্যে। সে আর আগের মতো অদ্ভুত আচরণ করছিল না। তার চোখে আগের সেই অস্বাভাবিক দৃষ্টি নেই। একদিন আমি রাশেদকে জিজ্ঞেস করলাম, তুমি এখন কেমন অনুভব করো? নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে।
ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোড়াগু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। সামিয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম সামিয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি? আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল।
তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল, সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত, তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল, আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো, তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত, আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল। সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগ। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল।
আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2টো ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দ্বাদশ অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম গ। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি গ। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে গ। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা গ। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে গু।
তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। ৫ম অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন ১০ বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সবসময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব গু। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে গু। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার গু। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো। আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে গি। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। ৭ম অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার ১ বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে, তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে গি। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গু। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। ৮ম অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন ৮ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। ৩০০ জন ছাত্রী, ১০ জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল।
সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে। 49 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। 21 অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। 20 অধ্যায়, 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা-দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে 3 প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল, সে জিজ্ঞেস করল, দাদু, তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কে। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প, প্রজন্ম থেকে প্রজন্মে। 23 অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন 60 পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনো অক্ষুণ্ণ। সে এখনো প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে।
একদিন আয়ান, যে এখন ৫ বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু, তুমি কত বই লিখেছ? প্রায় ২০টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে গি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। ২৪ অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয় গু। হাসপাতালে ১০টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। ২৫ অধ্যায়, প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা ৩০ বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। ২৬ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। আয়ান এখন ১০ বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ গ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয় গে। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে গু। ২৭ অধ্যায়, জীবনের সন্ধ্যা। আলম এখন ৬৫ পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে। বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে গি। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী। যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম গু। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। ২৮ অধ্যায়, শেষ বই। পরের ৬ মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল।
বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে? রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে। গিয়ে আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। 30 অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।